রাতটা ছিল অস্বাভাবিকভাবে নীরব। পাহাড় ঘেরা এক ছোট গ্রাম, নাম তার ধলেশ্বরীপুর। গ্রামের প্রান্তে একটা ভগ্নদশা বাড়ি ছিল, যেটাকে সবাই চন্দ্রবাড়ি বলে চিনত। বছরের পর বছর ধরে কেউ ওখানে থাকত না, কারণ বলা হয় বাড়িটির উত্তর ঘরে নাকি এখনও কেউ বসে থাকে, যদিও সেই ঘর তালাবদ্ধ। বাড়িটির মালিক ছিলেন এক সময়ের জমিদার চন্দ্রনাথ রায়। গ্রামের গল্পে আছে চন্দ্রনাথের একমাত্র মেয়ে মাধবী নাকি অকালেই মারা যায়, আর সেই মৃত্যুর পর থেকেই বাড়িটি অভিশপ্ত হয়ে যায়। আগমন। রফিকুল একজন শহুরে যুবক, লোককাহিনীতে বিশ্বাস করে না। তার পেশা সাংবাদিকতা। ধলেশ্বরীপুরে এসে সে একটি প্রতিবেদন তৈরির দায়িত্ব পেল, বাংলাদেশের হারিয়ে যাওয়া জমিদার বাড়ির রহস্য। স্থানীয়দের কাছ থেকে সে জানতে পারল চন্দ্রবাড়ির ইতিহাস। সবাই ভয় পেয়ে তাকে বোঝাল যেন রাতে ওখানে না যায়। কিন্তু রফিকুলের কৌতূহল ভয়কে হার মানাল। পরদিন সন্ধ্যায় সে তার ক্যামেরা আর টর্চ নিয়ে ঢুকে পড়ল চন্দ্রবাড়িতে। ঘরে ঢুকেই সে বুঝল কিছু একটা ঠিক নেই। বাতাস ভারী, যেন কেউ নিঃশ্বাস ফেলছে ঘরের ভেতরেই। পুরনো দেওয়ালের চুন খসে পড়ছে, আর দূর থেকে এক ধরনের মৃদু গুনগুন শব্দ ভেসে আসছে, যেন কেউ নামাজ পড়ছে, আবার যেন কান্না করছে। নিষিদ্ধ দরজা। বাড়ির উত্তর দিকের ঘরটার দরজায় বড় তালা ঝুলছে। ঠিক তখনই বাতাস থেমে গেল। রফিকুলের হাতে থাকা টর্চটা কাঁপতে লাগল, আলো নিভে গেল। এক মুহূর্তে সে টের পেল কেউ ঠিক তার পেছনে দাঁড়িয়ে আছে। শীতল নিঃশ্বাস তার ঘাড়ে লাগল। সে ঘুরে তাকাল, কেউ নেই। হঠাৎ চি ই ই শব্দে তালাটা খুলে গেল নিজের থেকেই। দরজা আস্তে আস্তে খুলে গেল, আর ভেতর থেকে ভেসে এলো হালকা গানের মতো একটা আওয়াজ, এসো, মাধবীর ঘরে এসো। রফিকুলের গা শিউরে উঠল, কিন্তু সাংবাদিক সুলভ জেদে সে ভেতরে ঢুকল। ভেতরের ঘরটা ঠান্ডা, ধুলোয় ঢেকে আছে। ঘরের মাঝখানে একটা ভাঙা আয়না, পাশে একজোড়া রক্তমাখা বালা পড়ে আছে। টর্চের আলো যখন আয়নায় পড়ল, সে দেখল আয়নায় তার প্রতিচ্ছবি নেই, বরং সেখানে দাঁড়িয়ে আছে এক যুবতী, সাদা শাড়ি, লাল পাড়, মাথা নিচু। রফিকুল হাঁপিয়ে উঠল, কে কে আপনি? মেয়েটি ধীরে মাথা তুলল, চোখ দুটি লাল, ঠোঁট কাঁপছে। আমি মাধবী, মাধবীর গল্প। তার কণ্ঠে অদ্ভুত এক শান্তি, আবার ভয়ও। সে বলল, আমি এই ঘরেই মারা গেছি। আমার বাবা আমাকে বিয়ে দিতে চেয়েছিল এক বয়স্ক জমিদারের সঙ্গে, কিন্তু আমি ভালোবেসেছিলাম আমাদের বাড়ির চাকর গোবিন্দকে। এক রাতে আমরা ধরা পড়ে যাই। বাবা নিজের হাতে গোবিন্দকে মেরে ফেলে, আর আমাকে এই ঘরে পুড়িয়ে দেয়। সেদিন থেকে এই ঘরে কেউ টিকে না। রফিকুল কাঁপা গলায় জিজ্ঞাসা করল, আপনি আমাকে কি চান? মাধবী হাসল, ঠোঁটের ফাঁকে দেখা গেল কালচে রক্তের দাগ। আমার গল্পটা সবাইকে বলবে, কিন্তু তার আগে আমার জায়গায় এক রাত থাকো। রফিকুল কিছু বলার আগেই দরজাটা নিজের থেকে বন্ধ হয়ে গেল। বাইরে বাতাস ঝড়ের মতো উঠল। ঘরের ভেতর মাধবী মৃদু হেসে মিলিয়ে গেল। কেবল একটা ছায়া জানালায় নড়তে থাকল। রাতের আতঙ্ক। রফিকুল দরজা খুলতে চেষ্টা করল, কিন্তু দরজা যেন পাথর হয়ে গেছে। টর্চ নিভে গেছে, ফোনে নেটওয়ার্ক নেই। সে ভয়ে কোণের দিকে বসে রইল। মিনিট ২০ পর শুনল মেয়ের হাসির শব্দ, কখনো পাশে, কখনো দূরে। আয়নার ভেতর ছায়া নড়ছে। তারপর একে একে ঘরে দেখা দিল আরও কিছু মুখ, পুড়ে যাওয়া, বিকৃত, চোখবিহীন মুখ। যেন যারা এখানে মরেছে সবাই ফিরে এসেছে। তাদের মধ্যে কেউ বলল, আমরা মুক্তি চাই। আরেকজন ফিসফিস করে বলল, যে ঢোকে সেই আমাদের জায়গা নেয়। রফিকুল দৌড়াতে চাইল, কিন্তু পা নড়ল না। তার শরীর ঠান্ডা হয়ে আসছিল। ঘরের কোণ থেকে ছায়ামূর্তি এগিয়ে এলো। ঠিক তার মুখের সামনে এসে থামল মাধবী। তুই আমার গল্পটা শেষ করবি না? তারপর চারদিক অন্ধকার। পরের সকাল। পরদিন সকালে স্থানীয় কিছু মানুষ চন্দ্রবাড়ির সামনে জড়ো হল। ভেতর থেকে একটা মৃদু গন্ধ আসছিল, যেন পোড়া কাগজ আর ধোঁয়া। পুলিশ এসে ভেতরে ঢুকে দেখে ঘরের মাঝখানে রফিকুলের ক্যামেরা পড়ে আছে, আর মেঝেতে অদ্ভুতভাবে তার নামটা রক্তে লেখা। ক্যামেরার শেষ ভিডিওটিতে দেখা যায় রফিকুল এক অন্ধকার ঘরে বসে বলছে, আমি এখন বুঝেছি, কেউ এখানে নেই, শুধু সে আছে, মাধবীর।
তারপর ক্যামেরা পড়ে যায় আর ভিডিও শেষ হওয়ার আগে কেবল একটা শব্দ শোনা যায়, তুই আর বাইরে যাবি না। সেই রাতের পর থেকে চন্দ্রবাড়ি আবার তালাবদ্ধ, কিন্তু মাঝে মাঝে গ্রামের লোকেরা শোনে ভেতর থেকে মেয়ের হাসির শব্দ, আর কেউ একজন ফিসফিস করে বলে, রফিকুলের লেখা এখনও শেষ হয়নি।